আসসালামু আলাইকুম and good day dear students. Welcome to my online class. অনার্স প্রথম বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি ইন্ট্রোডাকশন টু বিজনেস। এখানে আমরা আলোচনা করব বিজনেস অর্গানাইজেশন, অর্থাৎ ব্যবসা সংগঠন। এই ক্লাসটা আমরা এই টপিকটা আমরা অফলাইন কোর্সে শেষ করেছি, কিন্তু অনলাইন ক্লাসে আবার রিভিউ করব। সো বিজনেস অর্গানাইজেশন সম্পর্কে জানতে হলে ফার্স্ট আমাদের যে কনসেপ্টের সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে অর্গানাইজেশন বা সংগঠন। অর্গানাইজেশন বা সংগঠন খুবই চমৎকার একটা বিষয়, যে যার সাথে আমরা সার্বিকভাবে সম্পৃক্ত। যেমন ধরো আমরা আমরা হচ্ছে অর্গানাইজেশনে জন্মগ্রহণ করি, লাইক আমরা হচ্ছে যখন পরিবার একটা অর্গানাইজেশন যেখানে আমরা জন্মগ্রহণ করি। এরপরে যেখানে আমরা বসবাস করছি অর্থাৎ সমাজ, সেটাও কিন্তু একটা সংগঠন। আর সংগঠনের ধরন ফর্মাল হতে পারে, ইনফর্মাল হতে পারে, অর্থাৎ আনুষ্ঠানিক হতে পারে, অনানুষ্ঠানিক হতে পারে, কিন্তু সেটা সংগঠন। আর আমরা যেখানে অর্থাৎ আমরা সমাজ নিয়ে যেই পুরো সারাউন্ডিংস অর্থাৎ পুরো অর্থাৎ যে যেটা নিয়ে আমরা পরিচয় দিই সেটা হচ্ছে আমাদের দেশ। তো দেশটা হচ্ছে পৃথিবীর মধ্যে। তো প্রতিটাই কিন্তু সংগঠনের কোনো না কোনো ভাবে সংগঠনের অংশ। এই জন্য বলা হয় পিপল বর্ন ইন অর্গানাইজেশন, পিপল লিভ ইন অর্গানাইজেশন, পিপল ডাই ইন অর্গানাইজেশন। অর্থাৎ মানুষ কি করে সংগঠনে জন্মগ্রহণ করে, মানুষ সংগঠনে বসবাস করে, আবার মানুষ কি করে সংগঠনেই মৃত্যুবরণ করে। অর্থাৎ সে কোনো একজন মানুষ যদি তার পরিবারে জন্মগ্রহণ করে, সে সমাজে বেড়ে ওঠে, সমাজে বিভিন্ন ধরনের ফর্মাল ইনফর্মাল অর্গানাইজেশন রয়েছে। আর সর্বশেষ অথবা সে কোনো জব করলো, তো সেটা সেটা আনুষ্ঠানিক প্রতিষ্ঠান। এরপরে হচ্ছে সমিতি, ক্লাব, এগুলো হচ্ছে কি অব্যবসায়ী বা অনানুষ্ঠানিক মসজিদ, গির্জা, স্কুল, কলেজ, সবই হচ্ছে কি প্রতিষ্ঠান। তো এই জন্য হচ্ছে মানুষ সার্বিকভাবে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। তো যেমন আমি বললাম যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখনও কিন্তু সে সাংগঠনিকভাবে, অর্থাৎ বিভিন্ন ধর্মের রীতিনীতি অনুযায়ী কি করা হয় তাকে, যেমন মুসলমানদের ক্ষেত্রে মসজিদ, এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে বিভিন্ন ধার্মিক প্রক্রিয়া অনুযায়ী তাকে অর্থাৎ তার মৃত্যুটাও সাংগঠনিকভাবেই হয়ে থাকে। সো আমরা যেটা জানবো সেটা হচ্ছে বিজনেস অর্গানাইজেশন। অর্থাৎ আমি তোমাদেরকে বলেছি যে আমরা বিভিন্নভাবে সংগঠনের সাথে সম্পৃক্ত। তো বিভিন্ন ধরনের সংগঠনের মধ্যে আমরা বিজনেস অর্গানাইজেশন সম্পর্কেই আলোচনা করব। তো বিজনেস অর্গানাইজেশন সম্পর্কে আলোচনা করতে হলে ফার্স্ট আমাদের যেটা দেখতে হবে যে বিজনেসটা, হোয়াট ইজ বিজনেস। তো তোমরা জানো যে বিজনেস হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থনৈতিক বৈধ অর্থনৈতিক কার্যাবলীগুলোকে আমরা কি করি, ব্যবসা হিসাবে ডিফাইন করতে পারি। আর এইভাবে যে সাংগঠনিক কাঠামো দাঁড়ায় সেটাই হচ্ছে ব্যবসা সংগঠন। সো চলো আমরা আরো বিস্তারিত জানবো। আমরা তাহলে লেটস বিগিন, আমরা শুরু করি। সো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিজনেস অর্গানাইজেশন রিভিউ করব। তো বিজনেস অর্গানাইজেশন রিভিউর ক্ষেত্রে আমরা ফার্স্ট যেটা দেখছি সেটা হচ্ছে ডেফিনেশন। তোমাদেরকে আগে আমরা বলেছি যে বিজনেস হওয়ার জন্য কি করতে হবে। মানুষ যেই সব কাজগুলো অর্থনৈতিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থনৈতিক কাজগুলো বৈধভাবে সম্পন্ন করে, বৈধ অর্থনৈতিক কার্যাবলীকেই কি বলে, বিজনেস বলে। আর এই ব্যবসায়িক উদ্দেশ্য অর্জনের জন্য পারস্পরিক সম্পর্কযুক্ত
এইখানে আমরা একটা সংজ্ঞা দিয়েছি, সেটা হচ্ছে প্রতিষ্ঠানের যাবতীয় মানবীয় এবং অমানবীয় উপকরণাদি সুসংহতকরণ, সুশৃঙ্খল সামঞ্জস্য বিধানের যে প্রক্রিয়াকে ব্যবসা সংগঠন বলে। অর্থাৎ একটা ব্যবসা সংগঠনে মানবীয় উপাদান রয়েছে, যেমন অমানবীয় উপাদানও রয়েছে। লাইক আমরা তোমাদেরকে অর্থাৎ যেভাবে মানবীয় উপাদান রয়েছে সেভাবে অমানবীয় উপাদান রয়েছে। লাইক আমরা তোমাদেরকে পড়িয়েছি হচ্ছে 6M, অর্থাৎ 6M। তো 6M এ কি ছিল? ফার্স্ট মানবীয় উপাদান ছিল হচ্ছে ম্যান। প্রথমে কি ছিল? ম্যান। এরপরে ম্যান কি করবে? মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড, এগুলোকে এক করে কি করবে? একটা সাংগঠনিক কাঠামো দাঁড় করাবে। তাহলে যেটা হচ্ছে যে মানবীয় যেমনি ভাবে মানবীয় উপাদান, সেভাবে অমানবীয় উপাদানগুলোকেও সুসংহতকরণ এবং সুশৃঙ্খলভাবে সামঞ্জস্য করার প্রক্রিয়া, অর্থাৎ প্রসেস, একটার পর একটা কাজ হবে। এইটাকে কি বলে? এটাকে বলে, আমরা কি বলতে পারি? বিজনেস অর্গানাইজেশন বলতে পারি। আর আমরা কি সার্বিকভাবে বিভিন্ন ধরনের সংগঠনের সাথেই সম্পৃক্ত। এটা পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে। আচ্ছা, আমরা মনীষীর সংজ্ঞা দেখি, দুজন প্রফেসর আইরিচ এবং কুঞ্জ, ওনারা যেই সংজ্ঞাটা দিয়েছেন সেটা হচ্ছে, ওনাদের সংজ্ঞাটা হচ্ছে অর্গানাইজিং অ্যাজ চারটা অ্যাক্টিভিটিস। ওনারা চারটা অ্যাক্টিভিটিসকে আইডেন্টিফাই করেছেন। সেটা হচ্ছে তাদের চারটা অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে the identification and classification of required activities, অর্থাৎ কি কাজ করতে হবে সেগুলোকে চিহ্নিত করা এবং হচ্ছে আলাদা করা, ক্লাসিফাই করা, প্রয়োজনীয় যে কাজগুলো রয়েছে। এরপরে এটা হচ্ছে ওনারা সংগঠনের ফার্স্ট অ্যাক্টিভিটিস হিসাবে চিহ্নিত করেছেন। এরপরে যে কথাটা বলেছেন, দ্য গ্রুপিং অ্যাক্টিভিটিস নেসেসারি টু অ্যাটেইন অবজেক্টিভ। এই যে গ্রুপিং অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, এটার একটা অবজেক্টিভ অর্থাৎ লক্ষ্য বা উদ্দেশ্য থাকতে হবে। যদি কোনো উদ্দেশ্য না থাকে সেক্ষেত্রে কিন্তু সেটাকে সংগঠন বলা যাবে না। এটা ফর্মাল হোক বা ইনফর্মাল হোক, সেই সংগঠনের কোনো অর্থাৎ কোনো পারপাস নেই কিন্তু অর্গানাইজেশন বিগিন করে, অর্থাৎ শুরু করে। আদারওয়াইজ এইটাকে আমরা কোনো সাংগঠনিক স্ট্রাকচার দিতে পারবো না। এটা সামাজিক সংগঠন হোক, ব্যবসায়ী সংগঠন হোক বা রাজনৈতিক সংগঠন হোক, যে ধরনের সংগঠনই হোক, তার কি করতে হবে? এই গ্রুপ অফ অ্যাক্টিভিটিস এর জন্য বা গ্রুপ অফ পিপলের জন্য কি করতে হবে? অবজেক্টিভ বা উদ্দেশ্য থাকতে হবে। এরপরে যে বিষয়টা হচ্ছে the assignment of each group to a manager with the authority necessary to supervise it, অর্থাৎ কি করতে হবে? এই যে গ্রুপের যে অ্যাসাইনমেন্ট, গ্রুপের যে কার্যক্রমগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা গ্রুপের, তো প্রত্যেকটা গ্রুপের ম্যানেজারকে, তো এবং হচ্ছে তাদেরকে যে কর্তৃত্ব দেওয়া হয়েছে, তো এইটা কি করা? সুপারভাইজ করা, এটাকে মনিটরিং করা, অর্থাৎ গ্রুপের কার্যাবলীগুলো সঠিকভাবে হচ্ছে কিনা সেই বিষয়গুলোকে কি করতে হবে? ম্যানেজার সুপারভাইজ করবে। এরপরে যে বিষয়টা ওনারা গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে দ্য প্রভিশন অফ কোঅর্ডিনেশন থাকতে হবে হরাইজন্টালি, অর্থাৎ এটা হচ্ছে ভার্টিক্যালি, অর্থাৎ অর্গানাইজেশন কাঠামো, অর্থাৎ সার্বিকভাবে উপর থেকে নিচ, অর্থাৎ আপ টু বটম, এছাড়া এবং হচ্ছে যদি এটাকে আমরা ভার্টিক্যালি বলি, ডিপার্টমেন্ট ওয়াইজ, লাইক বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে। ফিনান্স থাকলে ফিনান্সের মধ্যে কোঅর্ডিনেশন থাকবে, অ্যাকাউন্টস থাকলে অ্যাকাউন্টসের মধ্যে কোঅর্ডিনেশন থাকবে, যদি মার্কেটিং হয় তাহলে মার্কেটিং এর মধ্যে কোঅর্ডিনেশন থাকতে হবে। এবং এই কোঅর্ডিনেশন আপ টু বটম, অর্থাৎ সিইও থেকে একেবারে যে অপারেশনাল লেভেল রয়েছে, একেবারে অপারেশনাল লেভেল পর্যন্ত কোঅর্ডিনেশন, বা ফার্স্ট লাইন ম্যানেজার পর্যন্ত কোঅর্ডিনেশনটা থাকতে হবে।
সো এইটা হচ্ছে বিজনেস অর্গানাইজেশনের ডেফিনেশন, বা আমরা বিজনেস অর্গানাইজেশনকে এইভাবে আলাদা করে বলতে পারি। সো দেখো, একজন ব্যক্তি বা একজন সিইও তিনি তার বিজনেস অর্গানাইজেশন সম্পর্কে চিন্তা করছেন। তো এই 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 পিকচার এই পিকচারটা কিন্তু এট এ গ্লেন্সে আমাদের বিজনেস অর্গানাইজেশন সম্পর্কে একটা কনসেপ্ট দিয়ে দেয়। অর্থাৎ দেখো, তার প্ল্যানিং করতে হচ্ছে, তার টিম, প্রোডাক্ট, কোম্পানি, এবং হচ্ছে যেটা হচ্ছে অবজেক্টিভিটি, ভিশন, এবং হচ্ছে এই যে প্রফিট, ওভারঅল কি করছে বিজনেস, এবং হচ্ছে কি টাইম ফ্রেম। তো সব কিছু নিয়েই তাকে কি করতে হয়, প্ল্যানিং করতে হয়। আর এই সব কিছু সার্বিকভাবেই হচ্ছে বিজনেস অর্গানাইজেশন। সো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিগনিফিকেন্স বা ইম্পর্টেন্স, যদি বলো যে ভাইটাল রোল অফ বিজনেস অর্গানাইজেশন, ব্যবসা সংগঠনের গুরুত্বটা কি, কেন ব্যবসা সংগঠন প্রয়োজনীয়, তো সেইটা সম্পর্কে আমরা আলোচনা করব। সেইটা সম্পর্কে আলোচনা করার আগে তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে তোমরা লাইক বিশ্বে যে 193টা দেশ রয়েছে, এই দেশগুলোর দিকে আমরা যদি তাকাই তাহলে দেখবো কিছু কিছু দেশ অনেক উন্নত, এবং কিছু কিছু দেশ উন্নত হওয়ার চেষ্টা করছে, কিন্তু সব দেশই কিন্তু সমানভাবে উন্নত না। এইটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে আমরা যদি উন্নত দেশগুলোর দিকে তাকাই যে আসলে কেন তারা আজকে উন্নতির একেবারে শিখরে আরোহণ করে বসে আছে, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা দেখব যে তারা বিজনেসে উন্নত, তারা বিজনেসে উন্নত। আর যেহেতু এখন হচ্ছে এজ অফ গ্লোবালাইজেশন, এজ অফ ইনফরমেশন টেকনোলজি, তারা তাদের দেশের বিজনেসকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। অর্থাৎ সারা বিশ্ব থেকে তারা বিজনেস করে তাদের দেশে প্রফিট নিয়ে আসছে। সো অ্যাজ আ হোল যেটা হচ্ছে যে বিজনেস খুবই সিগনিফিকেন্ট একটা টাস্ক প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা জাতির উন্নতির জন্য। এটা তো আমি সাধারণভাবে বললাম। দেন হচ্ছে আমরা যদি স্পেসিফাই করে স্পেসিফিক যে গুরুত্বগুলো রয়েছে সেগুলো বলতে চাই, তাহলে এটা হচ্ছে যে উপকরণ সমূহ সমন্বিতকরণ। ভৌগোলিক কারণেই এক এক দেশের এক এক রকম প্রাকৃতিক সম্পদ রয়েছে। অর্থাৎ সব দেশে সমান প্রাকৃতিক সম্পদ নেই। অর্থাৎ প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে এক এক দেশ এক এক রকম রোল প্লে করে। একটু লেট মি চেক। টেকনিক্যাল প্রবলেম। সো আমরা যেটা পড়ছি বিজনেস অর্গানাইজেশন রিভিউ। দেন হচ্ছে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে গুরুত্বটা পড়ছি। সো যেটা বলছিলাম, তো প্রাকৃতিকভাবে কিন্তু এক এক দেশ এক এক রকম প্রাকৃতিক সম্পদে ভরপুর। তো এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাকৃতিক সম্পদগুলো, আর মানুষ কিন্তু কোনো কিছু সৃষ্টি করতে পারে না। অর্থাৎ মানুষ যেটা করতে পারে সেটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদের কি করতে পারে, উপযোগ সৃষ্টি করে। এটা রূপগত উপযোগ হোক, বা স্থানগত উপযোগ হোক, বা বিভিন্ন ধরনের ইউটিলিটি ক্রিয়েট করে, সেটাকে কি করে ব্যবহার উপযোগী পণ্যতে রূপান্তরিত করে। তাহলে এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা উপকরণগুলো সমন্বিতকরণ করা হয় তখনই যখন মানুষ ব্যবসা করতে চায়। অর্থাৎ ব্যবসা করলেই কিন্তু সে অর্থনৈতিকভাবে লাভবান হবে। আর এই অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার ইচ্ছা তাকে তার যে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাকৃতিক সম্পদগুলো সেগুলোকে একত্রিত করে কি করে তাকে অর্থাৎ
এর মাধ্যমে কি করা হয় যে উপকরণ সহ সমন্বিত করে সে ব্যবসা শুরু করে। আর আমরা জানি যে ব্যবসা সংগঠন হচ্ছে কি মানবীয় এবং অমানবীয় উপকরণগুলো সমন্বিত করেই সমন্বিত করে যে উদ্দেশ্য মুনাফা অর্জন বা মুনাফা অর্জনের উদ্দেশ্যের যে সামষ্টিক প্রক্রিয়া। তাহলে যেটা হচ্ছে যে বিজনেস অর্গানাইজেশনের মাধ্যমে কি করা হয়, ছড়িয়ে ছিটিয়ে থাকা উপকরণগুলো সমন্বিতকরণ করা হয়। এরপরে যেই অবজেক্টিভটা বা যেই গুরুত্বটা আমরা দেখছি সেটা হচ্ছে বিভাগ সমূহের মধ্যে যোগসূত্র স্থাপন করা। অর্থাৎ বিজনেস অর্গানাইজেশনে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ডিপার্টমেন্ট লাইক ফিনান্স ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, এরপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট। তো এই যে সো অন, এই যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, তো এই যে ডিপার্টমেন্টগুলোর মধ্যে কিন্তু বিজনেস অর্গানাইজেশনের ক্ষেত্রে একটা কোঅর্ডিনেশন অর্থাৎ ভার্টিক্যালি একটা কোঅর্ডিনেশন হয়ে যায়। দেন এইটা হচ্ছে একটা সিগনিফিকেন্ট। এরপরে যেটা হচ্ছে উপকরণাদির সর্বোত্তম ব্যবহার, অর্থাৎ যেই প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ প্রতিটা দেশে প্রাকৃতিক সম্পদের কিন্তু বৈচিত্র্যতা রয়েছে। তো এই বৈচিত্র্যতা অনুযায়ী যেই দেশে যেই প্রাকৃতিক সম্পদ রয়েছে বা যেই দেশে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের যেই উপকরণ রয়েছে সেগুলোকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করা। লাইক আমরা যদি বলি যে সম্পদের ক্ষেত্রে যদি উন্নত দেশগুলোর দিকে দেখি তাহলে হচ্ছে যে ইউএসএ, ইউরোপ, এগুলোতে কি টেকনোলজি, অর্থাৎ এরা টেকনোলজিতে অনেক ডেভেলপ। আর যদি আমরা আমাদের আমাদের দেশের কথা বলি তাহলে আমরা এখানে ল্যান্ড লেবার অর্গানাইজেশন ক্যাপিটালের ক্ষেত্রে আমাদের এখানে লেবার অর্থাৎ শ্রমটা খুব সহজেই এবং হচ্ছে খুবই খুবই কম খরচে পাওয়া যাচ্ছে। তো এই যে আমাদের একটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। কিন্তু ইউএসএ তে কিন্তু লেবারের কস্ট অনেক হায়ার এবং হচ্ছে তো সো আমরা যখন ম্যানুফ্যাকচারিং করব তখন কিন্তু লেবার কস্ট ইনক্লুডেড হবে। তো লেবার কস্টের কারণে কিন্তু প্রোডাক্ট যে প্রোডাক্ট কস্টটা অনেক হায়ার হয়ে যাবে। তো এই জন্য যেই উপকরণগুলো রয়েছে সেগুলোর কি করতে হবে, ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে হবে। এরপরের যে পয়েন্টটা রয়েছে উৎপাদন অব্যাহতকরণ, উৎপাদনকে অব্যাহতভাবে উৎপাদন করতে হবে, আর উৎপাদন করলে সেলস করা যাবে। সো আমরা যে এরপরে যে পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উৎপাদন বৃদ্ধি করা। অর্থাৎ একটা বিজনেস অর্গানাইজেশনকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে কি যে তার উৎপাদনকে বৃদ্ধি করা। আর উৎপাদন বৃদ্ধি করলে বেসিকলি এখন আগে কনসেপ্ট ছিল যে সেলস বাড়লে উৎপাদন বাড়বে, সেলস বাড়লে উৎপাদন বাড়বে। কিন্তু এখন যেহেতু গ্লোবালাইজেশনের যুগ, তো এখন আর সেলস নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। সেলস করার অনেক স্কোপ রয়েছে। সো আমাদের কি করতে হবে, উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়লে অটোমেটিক্যালি সেলসকে স্ট্র্যাটেজিক ওয়েতে বাড়ানো সম্ভব। কিন্তু আগে রিভার্স কনসেপ্ট ছিল, অর্থাৎ সেলস না হলে আমি কেন ম্যানুফ্যাকচারিং করব। আর এখন আমি ইচ্ছা মতো বিজনেস অর্গানাইজেশন গুলো তাদের ম্যানুফ্যাকচারিং কি করতে পারে, এনহ্যান্স করতে পারে, কারণ কোনো সমস্যা নেই, মার্কেট অ্যাভেলেবেল। সো অ্যাভেলেবেল মার্কেটে বেচার অনেক পদ্ধতি রয়েছে। দেন হচ্ছে দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ। প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশনের যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে, যে সিনিয়র ম্যানেজমেন্ট, মিড লেভেল ম্যানেজমেন্ট এবং হচ্ছে অপারেশনাল বা ফার্স্ট লাইন যারা ম্যানেজার রয়েছে, প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য এইটা নির্ধারণ করে দেয়া। আর যদি নির্ধারণ না করা হয় তাহলে তো তোমরা একটা কথা জানো যে এভরিবডিজ রেসপন্সিবিলিটি ইজ নোবডিজ রেসপন্সিবিলিটি। প্রত্যেকের দায়িত্ব মানেই কারো দায়িত্ব, এটা কারোরই দায়িত্ব না। তাহলে যদি এরকম করে দেয়া হয় যে প্রত্যেকের দায়িত্ব করে দেওয়া হয় তাহলে দেখা যাবে দিন শেষে এটা কেউই পালন করছে না। সো এরপরে যেই বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কমন দক্ষতা বৃদ্ধি করতে হবে। যেহেতু গ্লোবালাইজেশনের সময় প্রত্যেকটা অর্থাৎ এখানে প্রত্যেকটা দেশের সাথে আমাকে কম্পিট করতে হচ্ছে, কাজেই কি করতে হবে, আমার স্কিল ডেভেলপ করতে হবে।
এইটা হচ্ছে যে বিভিন্ন ধরনের স্কিল হতে পারে। আমার যে এইচআর স্কিল সেগুলো ডেভেলপ করতে হবে। এছাড়া প্রসেস স্কিল, অর্থাৎ আমি যেই প্রসেসে ম্যানুফ্যাকচারিং করছি সেইটার স্কিল যেন সেইটা যেন সেটা যে প্রপার হয়, ইফেক্টিভ হয়, এবং সেখানে যেন ইফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা যেগুলো হচ্ছে এই বিষয়গুলো থাকে, স্কিল স্কিল বৃদ্ধি করতে হবে। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে মানকে নিশ্চিত করতে হবে। অর্থাৎ আমি যখন বিজনেস অর্গানাইজেশন দেখবে যে তোমরা অর্থাৎ পিপল ওই অর্গানাইজেশন গুলোর প্রতি লয়াল থাকে, যে অর্গানাইজেশন গুলো কি হয়, যে অর্গানাইজেশন গুলো তাদের কোয়ালিটি কি করে কনফার্ম করে, অর্থাৎ যেই অর্গানাইজেশন গুলো তাদের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। যেমন ধরো আমরা যদি ইউনিলিভারের কথা বলি, অর্থাৎ দীর্ঘদিন ধরে এরা মার্কেটে বিজনেস করছে এবং সারা বিশ্বে কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে এখন কি একটা ইস্টাবলিশমেন্ট পর্যায়ে এসছে। তো এই যে ইস্টাবলিশমেন্ট পর্যায়ে আসার জন্য যেটা করতে হয়েছে তাকে মান নিশ্চিত করতে হয়েছে। তো এইভাবে বিজনেস অর্গানাইজেশন মানুষের আস্থা অর্জন করতে হয়। মানুষের আস্থা না থাকলে কিন্তু বিজনেস অর্গানাইজেশন তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটাই পৌঁছতে পারবে না। আর এইটা হচ্ছে কোরিলেটেড। যখন দক্ষতা বৃদ্ধি পাবে, মান নিশ্চিতকরণ হবে, তখন অটোমেটিক্যালি কি একটা কনসিকুয়েন্স কি হবে, আমরা তখন অটোমেটিক্যালি হবে ব্যবসায়ের সুনাম বেড়ে যাবে। ব্যবসায়ের সুনাম যখন বাড়বে তখন কিন্তু ব্যবসাটা কি হবে, রিকগনাইজড হবে এবং হচ্ছে স্টাবলিশড হবে। আর সুনাম হচ্ছে ব্যবসার ক্ষেত্রে সর্বাধিক বাস্তব সম্পত্তি, অ্যাকাউন্টিং এর ভাষায় যদি আমরা বলতে চাই। দেন হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাস। তো এই যে আমরা যদি এইটা হচ্ছে দক্ষতা বৃদ্ধির সাথে কোরিলেটেড। অর্থাৎ যখন একটা অর্গানাইজেশনের দক্ষতা বৃদ্ধি পাবে তখন কিন্তু তার ম্যানুফ্যাকচারিং লাইক হচ্ছে যে একেবারে ইনিশিয়ালি যদি সে 1 আওয়ারে 100টা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে পারতো, তো তার স্কিল এবং হচ্ছে তার স্কিল বেড়ে যাওয়ার ফলে কিন্তু আস্তে আস্তে কি হবে, প্রোডাক্ট বেড়ে যাবে। অর্থাৎ একটা সময় কি করবে, সে 110টা করবে। তাহলে এইভাবে কি হতে থাকবে, বাড়তে থাকবে। তো এই জিনিসগুলো তো প্রোডাক্ট যখন বাড়তে থাকবে তখন কিন্তু মার্জিনালি অর্থাৎ পার প্রোডাক্ট কি হবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে। তো এই হচ্ছে একটা ইস্যুস। তো এরপরে যেটা হচ্ছে যে সরবরাহে নিশ্চয়তা দেয়। অর্থাৎ এটা একটা ফ্যাক্টর। মার্কেট কিন্তু গ্লোবালি কম্পিটিটিভ। তুমি পণ্য না দিলেও সেম পণ্য অন্য কোম্পানি কিন্তু ঠিকই দিয়ে দিবে। সো একটা বিষয় কনসিডার করতে হবে, মার্কেটে কনজিউমার গিয়ে তোমার পণ্য যদি না পায় তখন ঠিকই কিন্তু অন্য একটা পণ্য নিয়ে আসবে। লাইক যদি ইউনিলিভারের প্রতি বা আমাদের কোনো একটা আমাদের কোম্পানি বলি, দেশের স্কয়ারের প্রতি বা বেক্সিমকোর প্রতি আস্থা রেখে একজন মানুষ কি করতে গেল, সে হচ্ছে একটা পণ্য কিনতে গেল, যে কোনো একটা পণ্য কিনতে গেল। এখন আনফরচুনেটলি সে পণ্যটা পেলো না। তো তখন কি হবে, তখন যেটা হবে, কনজিউমার কিন্তু তার নিডস অ্যারাইজ হয়েছে, পণ্য তার লাগবেই। আর সাধারণত ডেইলি নেসেসারিজ পণ্য বা অনেক পণ্যই যখন নিড অ্যারাইজ হয় তখনই কিন্তু তার দরকার হয়। তখন কিন্তু যে দোকানি আছে বা যে বিক্রেতা আছে সে কিন্তু তাকে অল্টারনেটিভ একটা পণ্য অফার করবে। আর যখন সে অল্টারনেটিভ পণ্যটা নিয়ে যাবে, সে ধরো ওইটা হচ্ছে অন্য একটা কোম্পানির পণ্য, তো তখন কিন্তু তার মধ্যে একটা ডিভাইডেড বিষয় চলে আসবে। অর্থাৎ আগে সে বেক্সিমকোর পণ্য ইউজ করতো বা স্কয়ারের পণ্য ইউজ করতো, এখন সে কিন্তু দেখা গেছে 2বার বেক্সিমকোর পণ্য নিলে 1বার হলেও ওই পণ্যটা নিবে। আর যদি কোনো কারণে ওই পণ্যটা ভালো লেগে যায় তাহলে তার কথাই নেই, সে ব্র্যান্ড চেঞ্জ করে কি করবে, ওই যে ব্র্যান্ড দেওয়া হয়েছে সে পণ্য ইউজ করবে। আর এখানে কনসিকুয়েন্স কি দাঁড়ালো, তুমি কিন্তু তোমার বিক্রেতা হারালে। অর্থাৎ স্কয়ার কিন্তু তার যে নিয়মিত একজন কনজিউমার ছিল তাকে কি করলো, মার্কেট থেকে হারালো। এটা কিন্তু আসলে
মনে হচ্ছে একজন কনজিউমার হারিয়েছে, কিন্তু এটাই বিগ সিগনিফিকেন্ট হতে পারে। কাজেই কি করতে হবে, মার্কেটে প্রোডাক্ট অ্যাভেলেবেল, অর্থাৎ সাপ্লাই চেইনে যেন কোনো প্রবলেম না হয়, সরবরাহে নিশ্চয়তা থাকতে হবে। এরপরে যেটা হচ্ছে যে আমরা যেই বিষয়গুলো দেখব সেটা হচ্ছে যে এটা সংহতি এবং হচ্ছে কোঅর্ডিনেশন, সামঞ্জস্য করা প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে, এবং হচ্ছে কি ওই এইভাবে প্রপারলি সাপ্লাই চেইন ঠিক রাখা। এখানে আর আলাদা করে কিছু নেই। এরপরে জনশক্তির তত্ত্বাবধান, অর্থাৎ এখানে বলছে যে এইচআর, অর্থাৎ হিউম্যান বিজনেস অর্গানাইজেশনে কিন্তু কি করে এই বিভিন্ন ধরনের এইচআর থাকে। তো এইটাকে যে এইচআর যতগুলো মানুষ থাকবে, এইটা আমরা তোমাদেরকে অনার্স, তোমাদের সেকেন্ড ইয়ারে আমরা একটা কোর্স করাবো এইচআর টোটাল। আমরা হিউম্যান এইচআরএম অর্থাৎ এইচআর একটা কোর্স পড়াবো। অর্থাৎ এইখানে বিস্তারিত আলোচনা করা হবে। তো এইখানে জনশক্তি যেটা হচ্ছে যে এইচআর প্রপারলি মনিটর করা এবং হচ্ছে এটাকে ইউটিলাইজ করা, অর্থাৎ অর্গানাইজেশনে কিন্তু ম্যানের মাধ্যমে কিন্তু আসলে অর্গানাইজেশনটা বিল্ডিং হয়। এরপরে আমরা হচ্ছে যে একটা এটা হচ্ছে ব্যবসা নীতি, যে 14টা নীতি, তার মধ্যে আদেশ এবং নির্দেশের ঐক্য, অর্থাৎ একটা আদেশ এবং নির্দেশের ঐক্য না থাকলে কিন্তু অর্গানাইজেশন চলতে পারবে না। অর্থাৎ অর্গানাইজেশন আদেশ এবং নির্দেশের একটা ঐক্য থাকতে হবে, অর্থাৎ সিইও যে অর্ডারটা করছে সেই আদেশটা বা সেই নির্দেশটা প্রপারলি যেন পালন করা হয়, সেই বিষয়টাকে এনশিওর করতে হবে। এরপরে যেটা হচ্ছে যে কাঠামো সৃষ্টি করা, অর্থাৎ একটা স্ট্রাকচার হবে, লাইক এটা হচ্ছে যে তোমার সিইও, সিনিয়র ম্যানেজমেন্ট হতে পারে, সিনিয়র ম্যানেজমেন্ট, এরপরে হচ্ছে মিড লেভেল ম্যানেজমেন্ট এবং হচ্ছে ফার্স্ট লাইন ম্যানেজার বা অপারেশনাল ম্যানেজার। তো এইভাবে যেটা হচ্ছে যে একটা কাঠামো সৃষ্টি হয়, একটা কাঠামো সৃষ্টি হয়। তো এইখানে সিনিয়র ম্যানেজমেন্ট বা মিড লেভেল ম্যানেজমেন্ট বা অপারেশনাল ম্যানেজমেন্ট গুলো স্টে করে। তাহলে এই হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে উপযুক্ত রূপ লাভ, অর্থাৎ মানুষ তো কোনো পণ্য সৃষ্টি করতে পারে না, পণ্যকে বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করে, অর্থাৎ প্রাকৃতিক প্রদত্ত সম্পদ। যেমন আমরা খুব কমন একটা উদাহরণ বলি যে বন থেকে কি করে, সে গাছ কেটে নিয়ে আসে, গাছকে কি করা হয়, তাকে শিল্পের মাধ্যমে রূপগত উপযোগ দেয়া হয়, রূপগত উপযোগ দিয়ে যেটা হচ্ছে যে সেটাকে একটা ফার্নিচারে রূপান্তর করা হয়, আর ফার্নিচারে রূপান্তর করে কি করা হয়, এটাকে যখন ফার্নিচার হয় তখন কিন্তু কনজিউমাররা কি করে, এটা কেনার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করে। সো এই হচ্ছে রূপলাভ, এই হচ্ছে বিষয়। তাহলে দেন হচ্ছে ব্যবসার মৌলিক ক্যারেক্টারিস্টিক্স। মৌলিক ক্যারেক্টারিস্টিক্স, আমি মৌলিক ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে কয়েকটা কথা বলে দিচ্ছি, তোমরা বাসায় একটু দেখে আসবে, দেন হচ্ছে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। সো এই যে লাইক আমরা ডেফিনেশন, দেখো আমরা ডেফিনেশন পড়েছি, ডেফিনেশনে এইখানে হচ্ছে বিজনেস অর্গানাইজেশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো দেয়া ছিল। তো সে তো সেই ডেফিনেশন গুলো তোমরা দেখেছো। এখন এরপরে যেটা হচ্ছে যে আমরা তোমাদেরকে ব্যবসার গুরুত্ব দেখিয়েছি এবং এখানে বিভিন্ন রকম আলোচনা করেছি। তো ডেফিনেশন এবং হচ্ছে এই যে গুরুত্ব, এর বেসিস করে তোমরা যেটা করবে, তোমরা হচ্ছে যে ব্যবসার বৈশিষ্ট্যগুলো দেখে আসবে, দেন হচ্ছে যে আর যেগুলো করালাম সেগুলো পড়ে ফেলবে আমাদের রিভিউ ক্লাস, দেন হচ্ছে এখন তোমরা শেষ করে ফেলার চেষ্টা করো। আর ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে তোমাদেরকে ব্যবসায়ের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই থাক। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। ভালো থাকো তোমরা, আর ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে।